আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় নির্বাচন ও প্রতিনিধিত্ব যে চ্যাপ্টারটা রয়েছে তার 2 নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের নির্বাচন কমিশন নিয়ে। ওকে, তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, দেখো আজকের ক্লাসে আমরা আলোচনা করব, প্রথমেই দেখব যে ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনকে নিয়ে কিছু কথা আমরা বলবো প্রথমে, ঠিক আছে। তারপরে এই নির্বাচন কমিশনের গঠন দেখব, তারপরে নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী, ঠিক আছে। এবং তারপরে দেখব এই যে নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে তার জন্য আমরা কি কি পদক্ষেপ নিয়েছি, ঠিক আছে। তারপরে নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা বলো বা সমালোচনা বলো সেগুলো নিয়ে। ওকে, আর কিছু এক্সট্রা জিনিস দেখব, সেগুলো শেষের দিকেই শেষের দিকেই দেখি, তাই না? তো চলো, তো প্রথমে ভারতের নির্বাচন কমিশন, ঠিক আছে। প্রথমে দেখো নির্বাচন কমিশনটা কি এটা আমাদের জানতে হবে। নির্বাচন কমিশন বলতে এমন একটা সংস্থাকে বোঝাচ্ছে যেই সংস্থা পুরো নির্বাচন ব্যবস্থাকে কি পরিচালনা করবে। বোঝা গেল? আমাদের ভারতবর্ষেও এই যে পুরো নির্বাচন ব্যবস্থা রয়েছে, যেরকম লোকসভার ভোট রয়েছে, রাজ্যসভার ভোট রয়েছে, বিধানসভার ভোট রয়েছে, এই যে পুরো যতগুলো ভোট রয়েছে সেই সমস্ত ভোটের ব্যবস্থা, সেই ভোটগুলো নেওয়া থেকে শুরু করে তার ফলাফল প্রকাশ করা, এভরিথিং, সমস্ত কিছু যা যে নিয়ন্ত্রণ করে, যে সংস্থা নিয়ন্ত্রণ করে তাকেই কি বলা হচ্ছে নির্বাচন কমিশন। ওকে, আমাদের যে ভারতের নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া যে সংস্থাটা রয়েছে তার ধারণা দেওয়া হয়েছে আমাদের ভারতের সংবিধানে, ঠিক আছে। ভারতের সংবিধানের 15 নম্বর অধ্যায়ে, ঠিক আছে, পার্ট 15। ওকে, এবং 15 নম্বর অধ্যায়ের 324 নম্বর ধারায় বলা হয়েছে একটা নিরপেক্ষ স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে, অর্থাৎ গঠনের কথা বলা হয়েছে, ঠিক আছে। দেখো এই 324 নম্বর ধারার মধ্যে একাধিক উপধারা রয়েছে যার মধ্যে এই নির্বাচন কমিশন কিভাবে গঠন হবে, এর সদস্য কত হবে, এটসেট্রা এটসেট্রা বলা রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই কোন কোন নির্বাচন পরিচালনা করে এই নির্বাচন কমিশন। সমস্ত নির্বাচনই কি পরিচালনা করে না কিছু কিছু নির্বাচন বাদ রেখেছে, সেই জিনিসটা আমরা একবার দেখি। এই যে আমাদের ভারতবর্ষের যে নির্বাচন কমিশন এটা তো পুরো দেশের, তাই না? কিন্তু তারপরেও কিছু কিছু নির্বাচন রয়েছে যেগুলো আমাদের এই নির্বাচন কমিশন কন্ট্রোল করে না, সেগুলো অন্য কারোর উপর দায়িত্ব দিয়ে দিয়েছে, ঠিক আছে। সমস্ত কিছু করে পারে, তাও সব থেকে বড় বড় নির্বাচনগুলো করে থাকে। বিশেষ করে রাষ্ট্রপতির নির্বাচন, উপরাষ্ট্রপতির নির্বাচন, তারপরে হচ্ছে লোকসভার নির্বাচন, তারপরে বিধানসভার নির্বাচন, রাজ্যসভার সদস্যদের নির্বাচন, তারপরে রাজ্য বিধান পরিষদের সদস্যদের নির্বাচন, ঠিক আছে। এই যে মেইন নির্বাচনগুলো পরিচালনা কে করে? এই নির্বাচন কমিশন। ক্লিয়ার হলো? আমরা সেই আগের ক্লাসে একটা চার্ট করে দিয়েছিলাম, তাই না, যে কোন ব্যবস্থায় বা কোথায় কোথায় কি কি ব্যবস্থা ইউজ হয়, দিয়েছিলাম তো। এবং ওই যে পুরো ব্যাপারটা, অর্থাৎ যতগুলো ভোট রয়েছে সমস্ত ভোটই কে মানে কন্ট্রোল করে? এই নির্বাচন কমিশন, ঠিক আছে। অর্থাৎ ওই পিআর সিস্টেম এবং এফপিটিপি সিস্টেম যেখানে যেখানে ব্যবহার হলো, আগের দিন আমরা একটা চার্টে দেখেছিলাম, তাই না, সমস্ত নির্বাচনী কন্ট্রোল কে করে? এই নির্বাচন কমিশন, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেছে? এবার আসছি ওই যে 324 নম্বর ধারার যে বিভিন্ন উপধারা, সেই উপধারা নিয়ে। ওকে, দেখো 324 নম্বরের 1 নম্বর ধারায় কি বলা হচ্ছে, সংসদ ও প্রতিটা রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ এবং নির্বাচন পরিচালনার তত্ত্বাবধান, দিক নির্দেশনা ও নিয়ন্ত্রণ নির্বাচনে কমিশনের উপর ন্যস্ত থাকবে। অর্থাৎ এই যে যত ধরনের নির্বাচন রয়েছে, যেরকম পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভা, তারপরে রাজ্যের বিধানসভা, বিধান পরিষদ, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নির্বাচন, তারপরে ভোটার তালিকা প্রণয়ন, ঠিক আছে। এছাড়া বিভিন্ন নির্বাচনের বিভিন্ন নির্দেশাবলী বা কিভাবে নির্বাচন হবে, এই সমস্ত পুরো দায়িত্ব কার হাতে দিয়েছে? এই নির্বাচন কমিশনের হাতে। ওকে, এবং পরের ধারায় কি বলছে, 324(2) নম্বর ধারায় বলছে নির্বাচন কমিশন একটি প্রধান নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতির দ্বারা নির্ধারিত সংখ্যক অন্যান্য নির্বাচন কমিশনারের সমন্বয়ে গঠিত হবে। অর্থাৎ এই যে নির্বাচন কমিশন রয়েছে, এই নির্বাচন কমিশনে একজন সদস্য থাকবেই, যেটা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার, এবং অন্যান্য বেশ কিছু কমিশনারকে নিয়ে
এই নির্বাচন কমিশন গঠন হবে। সংবিধানে বলা নেই যে কতজন অন্যান্য নির্বাচন কমিশন থাকবে, ওটা দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে, যে সে ঠিক করবে যে কতজন আরও এক্সট্রা নির্বাচন কমিশনার সেই নির্বাচন কমিশনে রাখতে হবে। একজন তো থাকবেই, একজনের কথা বলেছে যে নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার থাকবে, সঙ্গে আর কতজন থাকবে সেখানে অন্যান্য কথাটা ইউজ করেছে, ঠিক আছে। তো এই অন্যান্য বলতে একাধিক হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 10 হতে পারে, ঠিক আছে, ওটা রাষ্ট্রপতির হাতে যে কতজন রাখবে, ঠিক আছে। তাই বলছে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ সংসদ কর্তৃক প্রণীত আইনের শর্ত সাপেক্ষে রাষ্ট্রপতি দ্বারা করা হবে। এবং ওই যে কতজন হবে এবং তাদেরকে কিভাবে নির্বাচন করাবে এই জিনিসটা রাষ্ট্রপতি ঠিক করবে, কিভাবে, সংসদ যে আইন পাশ করেছে সেই আইন অনুসারে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। 324 3 নম্বর ধারায় কি বলছে, যদি অন্য কোনো নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়, অর্থাৎ ওই যে একজন থাকবে বলেছে, আর কি অন্যান্য কিছু নির্বাচন কমিশনারের কথা বলছে, বলছে যদি করা হয়, না করলেও প্রবলেম নেই, কিন্তু যদি করা হয় তখন কি হবে, তবে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে। অর্থাৎ সেই ধরো আর দুজনকে অ্যাড করা হলো, আর দুটো কমিশনারকে নির্বাচন কমিশনে অ্যাড করা হলো, তখন কি হবে, তখন ওই নির্বাচন কমিশনার, অর্থাৎ ওখানে যে মুখ্য নির্বাচন কমিশনার রয়েছে সে ওই পুরো নির্বাচন কমিশনের হেড হিসেবে কাজ করবে, অর্থাৎ সভাপতি হিসেবে কাজ করবে। ক্লিয়ার? নেক্সট 324 4 নম্বর ধারায় কি বলছে, লোকসভার সাধারণ নির্বাচন ও প্রতিটি রাজ্যের বিধানসভার সাধারণ নির্বাচন এবং প্রথম সাধারণ নির্বাচন ও পরে প্রতিটি দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের পূর্বে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের পরামর্শক্রমে প্রয়োজনীয় সংখ্যক আঞ্চলিক কমিশনার নিয়োগ করতে পারেন, যারা নির্বাচন কমিশনের কার্য সম্পাদনে সহায়তা করবে। অর্থাৎ বলছে যে কোনো নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পরামর্শক্রমে, অর্থাৎ এই নির্বাচন কমিশনের সঙ্গে রাষ্ট্রপতি পরামর্শ করে কিছু আঞ্চলিক নির্বাচন কমিশনার বা আঞ্চলিক কিছু কর্মচারী তাদেরকে নিয়োগ করতে পারেন। কেন তাদেরকে নিয়োগ করবে? যাতে তারা নির্বাচন কমিশনকে হেল্প করতে পারে। বোঝা গেল? এই কথাটা 324-এর 4 নম্বর ধারায় বলা হয়েছে। নেক্সট 324-এর 5 নম্বর ধারায় কি বলছে, সংসদ কর্তৃক প্রণীত আইনের শর্ত সাপেক্ষ নির্বাচন কমিশনার এবং আঞ্চলিক কমিশনারদের চাকরির শর্তাবলী, কার্যকালের মেয়াদ রাষ্ট্রপতি বিধি দ্বারা নির্ধারণ করবে। অর্থাৎ এই যে চাকরি তারা করছে, তারা এই কমিশনার পদে যুক্ত হয়েছে, তাই না? এখন এদের কার্যকালের মেয়াদ কত হবে, ঠিক আছে, তারপরে এরা কি কি শর্ত মেনে চলতে বাধ্য বা এদের কাজ কি, এই সমস্ত বিষয় রাষ্ট্রপতি ঠিক করে দেবে। কি অনুসারে? আইন অনুসারে। বিধি বলতে এখানে আইন বুঝিয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে বেশ কিছু শর্ত মানতে হবে, কিছু শর্ত রয়েছে। শর্তগুলো কি কি? প্রধান নির্বাচন কমিশনারকে সুপ্রিম কোর্টের বিচারপতির মতো একই পদ্ধতিতে এবং একই কারণে অপসারণ করা যেতে পারে। অর্থাৎ যদি অপসারণ করতে হয়, ওই যে কার্যকালের মধ্যে পড়ছে এটা, যদি অপসারণ করতে হয় তখন কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে অপসারণ করা হয় সেই অপসারণ পদ্ধতিটাকে মেনে চলতে হবে। ওকে, এছাড়া অন্য কোনো উপায়ে তাকে মানে অপসারিত করা যাবে না। আরেকটা কি বলছে, চাকরির শর্তাবলী তার নিয়োগের পর অস্বীকৃতির জন্য পরিবর্তন করা যাবে না। অর্থাৎ এই যে তারা যে চাকরির শর্ত নিয়ে তারা এখানে চাকরি করছে সেই শর্তাবলী চেঞ্জ করা যাবে না। তোমার পছন্দ হচ্ছে না বলে চেঞ্জ করে দেবে এরকম না, অর্থাৎ সরকারের পছন্দ না হলে চেঞ্জ করে দেবে, এটা করতে পারবে না, ঠিক আছে। আর কি বলছে, অন্য কোনো নির্বাচন কমিশনার বা আঞ্চলিক কমিশনাররা যারা রয়েছে তাদেরকে যদি অপসারিত বা পদচ্যুত করতে হয় তখন রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে পরামর্শ করবে, করে তারপরে তাদেরকে বাতিল করবে, তাদেরকে পদচ্যুত করবে, ঠিক আছে। আর হ্যাঁ, এদেরকে পদচ্যুত করতে পারবে কি কারণে? যেই কারণে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে পদচ্যুত করা যায় সেই কারণে, ঠিক আছে। সেই কারণগুলো আমরা পরবর্তীতে বলছি, যেরকম অসদাচরণ করছে বা সে তার পদের যোগ্যই নয়, এরকম যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে অপসারিত করা যায়। ওকে, নেক্সট 324-এর 6 নম্বর ধারায় কি বলছে, রাষ্ট্রপতি বা কোনো রাজ্যের গভর্নর নির্বাচন কমিশনের অনুরোধে নির্বাচন কমিশন বা কোনো আঞ্চলিক কমিশনারের কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় কর্মচারী সরবরাহ করবে। অর্থাৎ এই যে নির্বাচনের সময় ধরো কোনো কর্মচারী দরকার, সামরিক বাহিনী দরকার, পুলিশ দরকার, ঠিক আছে, যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, এই সময় যদি রাষ্ট্রপতির কাছে আবেদন করে নির্বাচন কমিশন, তখন রাষ্ট্রপতি বা গভর্নর অর্থাৎ রাজ্যপাল সেগুলো প্রদান করতে বাধ্য থাকবেন, একরকম তাদেরকে হেল্প করবেন, ঠিক আছে। এবার আমরা চলে যাব নেক্সট অংশে। এইবার এই নির্বাচন কমিশনের গঠন দেখব, ঠিক আছে। ওই যে 324 2 নম্বর ধারায় দেখলাম গঠন সম্পর্কে বলেছে, যেখানে বলেছে কি একজন মুখ্য নির্বাচন কমিশনার
এবং অন্যান্য কমিশনার নিয়ে গঠন হবে কি এই আমাদের ভারতের নির্বাচন কমিশন, তাই না? কিন্তু দেখো এখানে কিন্তু ওই যে অন্যান্য যে সংখ্যা ওটা বলে দেয়নি কতজন হবে। তো ওটা কে ঠিক করবে? ওটা রাষ্ট্রপতি ঠিক করবে যে এক্সট্রা 2 জন জুড়বে না 4 জন না 5 জন না 10 জন, সেটা রাষ্ট্রপতি ঠিক করবে। বর্তমানে আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে তার 3 জন সদস্য রয়েছে। একজন নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার, আর অন্যান্য জায়গায় 2জনকে বসিয়েছে, নিয়ে টোটাল 3জন সদস্য বিশিষ্ট আমাদের এই নির্বাচন কমিশন, ঠিক আছে? কিন্তু যখন প্রথম ভোট হয়েছিল, প্রথম নির্বাচন হয়েছিল 1950 সালের 25শে জানুয়ারি, সেই সময় আমাদের ভারতে মাত্র একজন সদস্য বিশিষ্ট ছিল। একজন সদস্য বিশিষ্ট কি ছিল? নির্বাচন কমিশন ছিল। আর আমাদের প্রথম নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ছিল সুকুমার সেন, এই যে এই মানুষটা, ঠিক আছে? এই মানুষটা ছিল প্রথম নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার। ক্লিয়ার? তখন অন্যান্য যে 2জন বা 4জন বা 5জন হতে পারত, অর্থাৎ ওটা তো রাষ্ট্রপতি ঠিক করবে, যে অন্যান্য যে কমিশনার তারা ছিল না, মাত্র একজনই ছিল। ঠিক আছে, আমরা দেখব পরবর্তীতে দেখব যে এই 1জন থেকে 3জন কিভাবে হলো, ঠিক আছে? সেটা আমরা দেখব। যাই হোক, এই পর্যন্ত ক্লিয়ার হলো? আশা করছি ক্লিয়ার হয়েছে। তারপরেও আমরা আরেকবার বলে নিই, তাহলে আমরা এতক্ষণ কি জানলাম? যে আমাদের নির্বাচন কমিশনে বর্তমানে 3জন সদস্য রয়েছে, যার মধ্যে একজন হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার আর বাকি 2জন হচ্ছে নর্মাল কমিশনার, তাই না? নির্বাচন কমিশনার। ক্লিয়ার? কিন্তু যখন প্রথম আমাদের নির্বাচন হয় তখন মাত্র একজন সদস্যই ছিল, তাই না? 1950 সালে 25শে জানুয়ারি যখন প্রথম নির্বাচন হয় তখন এই নির্বাচন কমিশনের সদস্য কতজন ছিল? একজন, ঠিক আছে? আমাদের প্রথম নির্বাচন কমিশনার বা প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। ক্লিয়ার হলো? এখন কথা হচ্ছে এই যে 1 থেকে 3জন সদস্য কিভাবে গেল সেটা আমরা একটু পরেই দেখব। তার আগে আমরা একটু দেখে নিই বর্তমানে যে নির্বাচন কমিশনাররা রয়েছে তাদের নাম কি। বর্তমানে আমাদের মুখ্য নির্বাচন কমিশনারের নাম হচ্ছে শ্রী জ্ঞানেশ কুমার, ঠিক আছে? তোমাদের বইয়ে দেখবে রাজীব কুমার দেওয়া রয়েছে, ওটাও ভুল নাই, ঠিক আছে? ওটা দিলেও তোমাদের দেখবে নাম্বার দিয়ে দেবে, যেহেতু ইনি এই 2 দিন আগে তার পদে এসছেন, ঠিক আছে? মুখ্য নির্বাচন কমিশনারের পদে এসছেন, রাজীব কুমার রিটায়ার হয়ে গেছে, ঠিক আছে? তো এটা যখন তোমরা উত্তর লিখবে তখন ডেট দিয়ে দিতে হবে যে কবে তিনি নির্বাচিত হন, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে, সেটা তোমাদেরকে লিখে দিতে হবে। ইনি 19শে ফেব্রুয়ারি 2025, এই কদিন আগে তিনি কি হয় এই পদে আসে, তাই না? এর আগে নর্মাল, এই যে জ্ঞানেশ কুমার, ইনি নর্মাল নির্বাচন কমিশনার ছিলেন, কিন্তু এই 2 দিন আগে অর্থাৎ 19 তারিখে কি হয়েছে, উনি মুখ্য নির্বাচন কমিশনারের পদ গ্রহণ করেছেন, ঠিক আছে? এবং তার সঙ্গে যে অন্যান্য 2জন, একটা হচ্ছে ডক্টর সুখবীর সিং আর একটা হচ্ছে ডক্টর বিবেক যোশী, ঠিক আছে? এই যে আমাদের 3জন নির্বাচন কমিশনার, দেখে নিতে পারো ছবি। এই যে হচ্ছে রাজীব কুমার, এটা আমাদের আগের যে নির্বাচন কমিশনার, ওকে, মুখ্য নির্বাচন কমিশনার। যাই হোক, এবার এই যে নির্বাচন কমিশনার, এই নির্বাচন কমিশনাররা কিভাবে নিয়োগ হন, এরা কিভাবে নির্বাচিত হয়, সেই জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে। এই জায়গাটা ভালো করে বুঝবে। দেখো, আমরা দেখলাম 2 ধরনের নির্বাচন কমিশনার হচ্ছে, এক হচ্ছে মুখ্য, আর একটা কি অন্যান্য যারা রয়েছে, 1জন বা 2জন, যা খুশি হতে পারে। ক্লিয়ার? এই যে নির্বাচন কমিশনাররা, এনারা নির্বাচন হয় একটা কমিটির দ্বারা, 3 সদস্য বিশিষ্ট একটা কমিটির দ্বারা এনারা নির্বাচিত হয়। নিয়োগ নিয়োগ করে রাষ্ট্রপতি, কিন্তু নির্বাচিত করে 3জন সদস্য বিশিষ্ট একটা কমিটি। সেই কমিটির মধ্যে কে থাকে? সেই কমিটির মধ্যে থাকে হচ্ছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর অনুগত একটা মন্ত্রী, ঠিক আছে? আর বিরোধী দলের একজন নেতা, ঠিক আছে? এবং তারা এক এই নির্বাচন করে দিচ্ছে, করে রাষ্ট্রপতির কাছে বলছে এনাদেরকে নির্বাচন করে দাও বা এনাকে নির্বাচন করো, ঠিক আছে? তখন রাষ্ট্রপতি তাকে নির্বাচন করে দিচ্ছে, অর্থাৎ এই মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনারদেরকে নির্বাচন করে দিচ্ছে। ক্লিয়ার হলো? অর্থাৎ আমরা এই জায়গাটায় ধরো প্রধানমন্ত্রীর জায়গায় আমাদের মোদিজি রয়েছে, প্রধানমন্ত্রীর জায়গায় অমিত শাহ রয়েছে, আর বিরোধী দলের নেতা হচ্ছে রাহুল গান্ধী। এই 3জন মিলে কি করলো? ঠিক করে দিল যে কে এই নির্বাচন কমিশনার হবে, ঠিক আছে? একরকম শাসক দলের ক্ষমতা বেশি প্রাধান্য পেল না এখানে, শাসক দলের ক্ষমতা এখানে বেশি প্রাধান্য পেল না। প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অনুগত যে একজন মন্ত্রী,
ঠিক আছে, শাসক দল বেশি প্রাধান্য পেল, তাই না? এটা পরবর্তীতে আমরা আবার দেখছি, শুধু এই কথাটা বলে রাখলাম যে এখানে শাসক দল বেশি প্রাধান্য পাচ্ছে। তো এই সমস্ত বিষয়ের দিকে নজর রেখে 2023 সালের সেকেন্ড মার্চ একটা প্রস্তাব করা হয়, যেই প্রস্তাবে বলা হয় যে এই যে প্রধানমন্ত্রীর একান্ত অনুগত যে মন্ত্রী রয়েছে তাকে বাদ দাও। ওই কমিটির মধ্যে 3জন যে কমিটি রয়েছে, এই কমিটির থেকে এই যে প্রধানমন্ত্রীর একান্ত অনুগত মন্ত্রী তাকে বাদ দিয়ে দাও, দিয়ে কি করো, ওর জায়গায় নিয়ে আসো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। অর্থাৎ এই টিমের মধ্যে যে 3জন আছে, এই 3জনের মধ্যে কারা কারা থাকবে? প্রধানমন্ত্রী থাকবে, বিরোধী দলের নেতা থাকবে, আর কে থাকবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং তারা ঠিক করে দেবে, করে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠালে তারপরে রাষ্ট্রপতি নির্বাচন করবে, এটা বলছে। এখন এটা বলে রাখি যে এটা এখনো পাস হয়নি নিয়ম, ঠিক আছে? এখনো পর্যন্ত এই নিয়মটা চলছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুগত একজন মন্ত্রী এবং বিরোধী দলের নেতা, এনারা 3জন মিলেই ঠিক করছে। যদি পাস হয়ে যায় তখন সুপ্রিম কোর্টের বিচারপতি আসবে এই টিমের মধ্যে, ঠিক আছে? ক্লিয়ার হলো? আশা করছি ক্লিয়ার হলো। এবার এনাদের কার্যকাল কত হবে, অর্থাৎ এই যে নির্বাচন কমিশনাররা কতদিন তাদের পদে থাকবে। দেখো, সাধারণত 6 বছর ও 65 বছর, ঠিক আছে? এই দুটোর মধ্যে যেইটা আগে আসবে। অর্থাৎ এখানে আমি বোঝাতে চাইছি যে অ্যাকচুয়ালি তার পদে 6 বছর থাকতে পারবে, ঠিক আছে? কিন্তু 65 বছর, অন্যদিকে আরেকটা ক্রাইটেরিয়া কি বললাম, 65 বছর। একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে বুঝবে। ধরো এক একজন নির্বাচন কমিশনার, সে নিযুক্ত হয়েছে 60 বছর বয়সে, ঠিক আছে? তার কি হচ্ছে, 6 বছরের যদি আমরা পিরিয়ড ধরি, তাহলে তার 66 বছরে রিটায়ার হওয়ার কথা, তাই না? কিন্তু যেহেতু এখানে 65 চলে এসছে, অর্থাৎ 65 বছর পর্যন্ত একটা লিমিট আছে, এরপরে তুমি আর ওই পদে থাকতে পারবে না কোনো পদে, এর থেকে বেশি বয়স্ক এখানে আমরা রাখি না, ঠিক আছে? তো সেই অনুসারে এনাকে 65 বছরে রিটায়ার হয়ে যেতে হবে। কিন্তু এইদিকে দেখো, এই 6 বছর কিন্তু ইনি থাকলেন না, ক বছর থাকলো? মাত্র 5 বছর, তাই না? অর্থাৎ এখানে বলছে যেই জায়গাটা মানে 65 বছর যদি আগে আসে, 65 বছর পর্যন্ত, আর যদি তোমার 6 বছর তুমি পূরণ করতে পারো তো করো। ওকে, আশা করি বোঝাতে পারলাম জায়গাটা। অর্থাৎ 65 এবং তোমার লিমিট হচ্ছে 65 বছর পর্যন্ত এজের দিক থেকে, এবং কার্যকাল 6 বছর, ঠিক আছে? এখন তোমার 65 বছরের এক্সট্রা বয়স হয়ে গেলে তুমি থাকতে পারবে না। দেখা গেল কেউ একজন, আরো ভালো করে যদি বুঝি, কেউ একজন 63 বছর বয়সে ওই পদে গেছে, ঠিক আছে? নির্বাচন কমিশনারের পদে গেছে। এখন সে 65 বছর পর্যন্তই থাকতে পারবে, তার মেয়াদ যতই 6 বছর হোক, সে 2 বছর কাজ করে তাকে রিটায়ার হয়ে যেতে হবে। 65 বছরের বেশি 1 বছরে থাকতে পারবে না। কিন্তু সে যদি 50 বছরে কি নিযুক্ত হয়, তাহলে সে 56 বছর পর্যন্ত থাকবে, অর্থাৎ তার এই যে 6 বছরের লিমিট, সেই লিমিটটা পুরোটা ভোগ করতে পারবে, তাই না? বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পারলাম। নেক্সট, এইবার এই নির্বাচন কমিশনার, এই কমিশনাররা যদি এরকম হয় যে অসৎ আচরণ অথবা অসমর্থ কিছু একটা হয়েছে, ঠিক আছে? মানে তার পদের যোগ্য নয় উনি, ঠিক আছে? অথবা উনি প্রচুর খারাপ কাজ করলো। কিরকম খারাপ কাজ? যে কোনো দলকে সাপোর্ট করলো, অন্য দলকে কি করলো, সে অনেকগুলো দল এসছে, বাকি দলগুলোকে বলে তুই বেরিয়ে যা, আমি শুধু এই পার্টিকুলার টিম এদের খুব পছন্দ করি, একেই সবাইকে ভোট দিতে বলবো, আর তোদের জন্য তোদের সমস্ত ভোট বাতিল, ঠিক আছে? এই যে বাজে বাজে কাজ, এগুলো তো একরকম বাজে। তিনি তিনি তো এই পক্ষপাতিত্ব করতে পারেন না এত পরিমাণে প্রকাশ্যে। ধরো প্রকাশ করে ফেললো যে পক্ষপাতিত্ব করেছে, তো তখন কি হবে? তাকে অপসারণ করতে হবে, তাই না? তার বিরুদ্ধে অভিযোগ এসছে। তো সেই ক্ষেত্রে কি করা যাবে? তাকে কে অপসারণ করবে? তাকে রাষ্ট্রপতি অপসারণ করবে। কিন্তু এর বেশ কিছু নিয়ম রয়েছে, যেরকম মুখ্য নির্বাচন কমিশনার, ঠিক আছে? অর্থাৎ সিইসি, ঠিক আছে, চিফ ইলেকশন কমিশনার, ওকে। অর্থাৎ এনার বিরুদ্ধে যদি ওই রকম মানে অভিযোগ ওঠে, তখন কি করতে হবে? পার্লামেন্টের স্পেশাল মেজরিটি পেতে হবে। পার্লামেন্টের স্পেশাল মেজরিটি যদি পেয়ে যায়, তখন রাষ্ট্রপতি কি করতে পারবে? তাকে পদচ্যুত করে দিতে পারবে। আর অন্যদিকে অন্যান্য যে নির্বাচন কমিশনাররা রয়েছে, তাদেরকে যদি অপসারণ করতে হয়, তখন রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে পরামর্শ করে পদচ্যুত করে দেবে।
ক্লিয়ার। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারকে যদি পদচ্যুত করতে হয়, পার্লামেন্টের স্পেশাল মেজরিটি পেতে হবে, পাওয়ার পরে রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারবে। এই যে পার্লামেন্টের স্পেশাল মেজরিটি পাওয়াটার যে পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি। ক্লিয়ার হলো? এখন এখানে তোমাদের কোশ্চেন হচ্ছে, দাদা পার্লামেন্টের স্পেশাল মেজরিটিটা কি জিনিস? অর্থাৎ পার্লামেন্টে যতজন সদস্য রয়েছে তার 50%-এর বেশি সদস্য পার্লামেন্টে উপস্থিত থাকতে হবে, এবং যতজন উপস্থিত রয়েছে তাদের মধ্যে 2/3 সম্মতি পেতে হবে। অর্থাৎ ধরো 200 জন টোটাল পার্লামেন্টের সদস্য, তাহলে স্পেশাল মেজরিটি পেতে গেলে মিনিমাম 100 জনকে উপস্থিত থাকতে হবে, এবং এই 100 জনের মধ্যে 3/2 অর্থাৎ 2/3 বলেছে এখানে, তাই না? মানে 3/2 লোকের সম্মতি পেতে হবে। অর্থাৎ এই 100কে 3 দিয়ে ভাগ করলে দেখো 33 পয়েন্ট সামথিং হচ্ছে, তাই না? অর্থাৎ 34 আর এইদিকে 34 কত হচ্ছে, 68টা ভোট মিনিমাম পেতে হবে। তুমি যদি এই 100কে এটা হিসাব করো তাহলে দেখবে প্রায় 68-র কাছাকাছি আসছে। অর্থাৎ তোমাকে 68 জনের সম্মতি পেতে হবে, এটা হচ্ছে স্পেশাল মেজরিটি। ঠিক আছে? এমনি নর্মালি এরকম হতো না, সংখ্যাগরিষ্ঠতা হলেই জিতে হতো, এখানে সেটা হবে না, তোমাকে বেশি অর্ধেক মানুষের থাকতেই হবে, তোমার একটা লিমিট যে 50%-এর বেশি মানুষের উপস্থিতি থাকতে হবে ওখানে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা যাব কিসে, নেক্সট পার্টে, তাই না? তো এখানে আমরা একবার রিক্যাপ করে নিই এই জায়গাটাই, নির্বাচন কমিশনারের অপসারণ। ঠিক আছে, এখানে নির্বাচন কমিশনারের অপসারণের ক্ষেত্রে কি হচ্ছে, যদি এরকম দেখে যে মুখ্য নির্বাচন কমিশনার কোনো অসদাচরণ করেছে এবং অথবা তিনি তার পদের জন্য যোগ্য নয়, তখন 324(5) ধারা অনুসারে কি করবে, পার্লামেন্টের স্পেশাল মেজরিটি এর সম্মতি নেবে। ঠিক আছে, স্পেশাল মেজরিটি পাবে এবং তারপরে রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করে দেবে। কিন্তু অন্যান্য যে কমিশনাররা রয়েছে তাদেরকে যদি অপসারণ করতে হয় বা পদচ্যুত করতে হয়, তখন মুখ্য নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতি একে অপরের সঙ্গে পরামর্শ করবে, করে পদচ্যুত করে দেবে রাষ্ট্রপতি। ঠিক আছে, এই নেক্সট, এই যে এতক্ষণ বলছিলাম যে প্রথমে আমাদের একজন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ছিল, কিন্তু বর্তমানে সেই নির্বাচন কমিশনের মানে সংখ্যা হয়ে গেছে, সদস্যের সংখ্যা হয়ে গেছে 3 জন। কিভাবে হলো সেটাই আমরা একটা স্টেপ বাই স্টেপ দেখি। ঠিক আছে, দেখো 1950 সাল থেকে 1989 সালের অক্টোবর মাস পর্যন্ত আমাদের ভারতের প্রায় এই 40 বছর আমাদের ভারতে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা একজন ছিল, অর্থাৎ এক সদস্য বিশিষ্ট ছিল, একজনই মুখ্য নির্বাচন কমিশনার ছিল, অন্য আর কেউ ছিল না, উনি পুরোটাকে কন্ট্রোল করতেন। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় 1989 সালের অক্টোবর মাসে, ঠিক আছে, যখন নবম লোকসভার ইলেকশন হবে, ঠিক আছে, তখন কিছু কাজ বেড়ে যায়, যেরকম ওই যে নাগরিকদের ভোটের বয়স কমিয়ে দেওয়া হয়, 21 থেকে 18 করে দেয়, কাজ বেড়ে যাচ্ছে, বিভিন্ন কারণবশত এর সদস্য সংখ্যা বাড়িয়ে দেয় রাষ্ট্রপতি। তখন তৎকালীন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং, তার মনে হয় যে না, বাড়ানো উচিত, তো তিনি দুজনকে বাড়িয়ে দেয়, এস ধানোয়া এবং VS সাইগল। ঠিক আছে, এই দুজনকে যোগ করে দেয়, দুখানা নতুন সদস্য, বলছে না তোমরা যাও গিয়ে ওই মুখ্য নির্বাচন কমিশনার যে রয়েছে তাকে হেল্প করো, তার সঙ্গে তুমি কাজ করো। ঠিক আছে, তো সেখানে সেই সময় মুখ্য নির্বাচন কমিশনার ছিল RVS পেরি শাস্ত্রী। তো আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে 3 সদস্য বিশিষ্ট হয়ে যাচ্ছে, তাই না? 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন হয়ে যাচ্ছে কবে, 1989 সালে অক্টোবর মাসে। একটা মজার বিষয়, এই যে নবম যে লোকসভার ভোট, এই ভোট যেই দিন হবে তার ঠিক একদিন আগে এই দুজনকে যোগ করা হয়, বুঝেছো? আর কি বলবো, যাক, তো এই নবম ইলেকশন হয়ে গেল, একটা সরকার গঠন হয়ে গেল, এই সরকার যেই আসলো সে এসে বললো না, এই দুজনের আর দরকার নেই, এই দুজনকে বাদ দাও। তো 1990 সালের 1 জানুয়ারি এই দুজন, অন্যান্য যে দুজন সদস্য ছিল ওই সদস্যকে বললো যাও তোমাদের ছুটি, ঠিক আছে, আর লাগবে না। তো আবার কি হয়ে গেল, এক সদস্য বিশিষ্ট। তো 1990 সালের 1 জানুয়ারি
নির্বাচন কমিশন আবার 1 সদস্য বিশিষ্ট হয়ে গেল। বড় মুশকিল বিষয়। কিন্তু ঠিক 3 বছর পর 1993 সালের 1 অক্টোবর শঙ্কর দয়াল শর্মা আবার এই নির্বাচন কমিশনকে 3 সদস্য বিশিষ্ট করে দিল। কেন? তিনি দেখেন যে এই মুখ্য নির্বাচন কমিশনার তিনি একটু এক্সট্রা কাজ করছে, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের বড় বিরক্ত করছে, তাদের জ্বালিয়ে খেয়ে নিচ্ছে, ঠিক আছে? তো তিনি বলছেন না, আর দুজনকে জুড়ি, নাহলে হচ্ছে না, ও একা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, অতি সক্রিয় কাজ করে ফেলছে, ঠিক আছে? তো তিনি আবার কি করলেন, MS গিল এবং GVG কৃষ্ণমূর্তি এই দুজনকে কি অন্যান্য নির্বাচন কমিশনারের পদে নিযুক্ত করে দিলেন, আবার 3 সদস্য বিশিষ্ট হয়ে গেল, ঠিক আছে? এখন এই যে 3 সদস্য বিশিষ্ট হয়ে গেল, তো এই জিনিসটা কার পছন্দ হয়নি? এই TN সেশন নামে মুখ্য নির্বাচন কমিশনারের। তিনি বলছে কেন, আমি একা ছিলাম, এটাই তো ভালো ছিল, ঠিক আছে? তো পছন্দ হয়নি। তখন সুপ্রিম কোর্ট একখানা রায় দেয়। সুপ্রিম কোর্টের একটা 5 বিচারকের একটা বেঞ্চ বসে, ঠিক আছে? 5 বিচারকের একটা বেঞ্চ বসে এবং সেই বেঞ্চ একখানা রায় দেয়। কবে? 1995 সালের 14ই জুলাই, ঠিক আছে? 14ই জুলাই 1995 সালের 14ই জুলাই একটা রায় দেয়। ওই রায়ে কি বলেন? ওই রায়ে বলেন এই যে মুখ্য নির্বাচন কমিশনার রয়েছে এবং অন্যান্য কমিশনাররা রয়েছে, এদের পদমর্যাদা, এদের কর্তৃত্ব, এদের ক্ষমতা, এদের বেতন ভাতা, সুযোগ সুবিধা সমস্ত কিছু সমান, এরা কোনো আলাদা নয়। ওই যে মুখ্য নির্বাচন কমিশনার মানে ওর যে এক্সট্রা কিছু সুযোগ সুবিধা থাকবে এমন নয়, ঠিক আছে? সবাই সমান। এখানে শুধু উনি নামে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার। একটা কমিটির মধ্যে, একটা সংস্থার মধ্যে একজন হেড রাখা উচিত, তাই না? যাই হোক, কিন্তু তাদের ক্ষমতা পুরো সমান, এক্সট্রা কোনো প্রিভিলেজ নেই, জাস্ট তার নামটা রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার, ঠিক আছে? যাই হোক, আর তার অপসারণ পদ্ধতি একটু আলাদা, ওকে? এছাড়া বাকি সব একরকম। এছাড়া আর কি, আর একটা বলে যে এরা যে বেতন ভাতা সুযোগ সুবিধা পাবে, কেমন পাবে? সেটা পাবে হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেরকম সুযোগ সুবিধা, যেরকম বেতন, যেরকম ভাতা পায়, সেম, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, তবে এরা যখন পুরো সমান ক্ষমতাশালী হয়ে গেল, অর্থাৎ এই 3 জনই, তখন এদের মধ্যে বিরোধ বাধবে, অর্থাৎ কেউ মানতে যাবে না। একজন লিডার থাকলে তার কথা সবাই মানতো, কিন্তু এখানে তো কেউ লিডার না, জাস্ট নামে রয়েছে, তখন কি করা হবে? সেক্ষেত্রে কি করা হচ্ছে, যে বলছে ওদের মধ্যে একটা ভোট নেওয়া হবে, নিজেরা নিজেদের মধ্যে যেরকম ভোট নেয় না, ওরকম ভোট নেবে, অর্থাৎ মেজরিটি। অর্থাৎ একটা ধরো এই পেনটা কেনার কথা বলা হলো, তার মধ্যে 2 জন বললো কিনবো আর একজন বললো কিনবো না, এবং সেই একজনটাকে মুখ্য নির্বাচন কমিশনার, ঠিক আছে? তারপরেও এরা 2 জন যেহেতু ভোট দিয়ে বলেছে যে কিনবো, তো এই পেনটা কেনা হবে, ঠিক আছে? উনি মানা করতে পারবে না, যেহেতু মেজরিটিতে ইনি জিতেছে, ঠিক আছে? সেম, ক্লিয়ার হলো? তো বর্তমানে এইভাবেই চলছে আমাদের নির্বাচন কমিশন, 3 জন সদস্য বিশিষ্ট, ঠিক আছে? এইবার আরেকটা জিনিস জানতে হবে আমাদের, এছাড়া এই নির্বাচন কমিশনকে হেল্প করার জন্য বেশ কিছু এক্সট্রা কর্মচারী নিয়োগ করা হয়, এক্সট্রা কমিশনারদেরকে নিয়োগ করা হয়, সেগুলো কি? দেখো 324(4) নম্বর ধারা অনুসারে এই যে নির্বাচন কমিশনকে হেল্প করার জন্য রাষ্ট্রপতি আঞ্চলিক নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই নির্বাচন কমিশন রাষ্ট্রপতির কাছে আবেদন করে, ঠিক আছে? এই যে আঞ্চলিক নির্বাচন কমিশনার বা রিজিওনাল কমিশনার, এরা শুধুমাত্র নির্বাচন কমিশনকে হেল্প করার জন্য নিয়োজিত হয়, ঠিক আছে? এদের যোগ্যতা দেখো, এই যে আঞ্চলিক নির্বাচন কমিশনার সবাই হতে পারবে, আমি তুমি গিয়ে হতে পারবো না। এদের বেশ কিছু যোগ্যতার কথা বলা হয়। কি যোগ্যতা? যেরকম হয় কোনো রাজ্যের মুখ্য সচিব হতে হবে, অথবা মুখ্য সচিব মানে একেবারে টপ একজন, বলতে পারো IAS অফিসার, সে 25-26 বছর মানে তার কাজ করার, তার চাকরি করার পরে ওই পদে যায়, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো কত বড় পদ। বলতে পারো যে মুখ্যমন্ত্রীর পরে তার স্থান, ঠিক আছে? মানে যদি আমরা এই আমলাদের দিক থেকে দেখি, সে হচ্ছে টপে রয়েছে, মুখ্য সচিব, ঠিক আছে? যাই হোক, অথবা কি হতে হবে, যে কোনো হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি হতে হবে, তবেই তুমি এই পদে যেতে পারবে, ঠিক আছে? আর একটা হচ্ছে এদের কার্যকাল হচ্ছে মাত্র 6 মাস, ঠিক আছে? এরা নিযুক্ত হয় নির্বাচনের 3 মাস আগে এবং নির্বাচনের 3 মাস পর পর্যন্ত এরা তাদের পদে বহাল থাকে,
ঠিক আছে, ক্লিয়ার? এছাড়া প্রতিটা রাজ্যের জন্য একখানা করে মুখ্য নির্বাচন আধিকারিক বা সিইও কে নিযুক্ত করে। কে? রাষ্ট্রপতি। কার কার আবেদনে? ওই নির্বাচন কমিশনের। ক্লিয়ার? এই যে মুখ্য নির্বাচন আধিকারিক ইনি পুরো রাজ্যের যে নির্বাচন ব্যবস্থা সেটাকে দেখেন। ঠিক আছে, এনার আন্ডারে কি একটা ডিইও থাকে, অর্থাৎ জেলা নির্বাচন আধিকারিক। ঠিক আছে, অর্থাৎ সে ওই জেলার কোনো একটা পার্টিকুলার জেলার পুরো কি দেখবে, নির্বাচন ব্যবস্থা তার হাতের কন্ট্রোলে থাকবে। অর্থাৎ এই ডিইও কার আন্ডারে কাজ করবে? মুখ্য নির্বাচন আধিকারিক। আর এই মুখ্য নির্বাচন আধিকারিক কার আন্ডারে? নির্বাচন কমিশনের আন্ডারে। ঠিক আছে, এবং এই জেলার আন্ডারে অর্থাৎ ডিইও, অ্যাকচুয়ালি সাধারণত এই ডিইও কে হয় জানো? কোনো জেলার যে জেলা শাসক তিনি এই পদে যান। ক্লিয়ার? তো এনার আন্ডারে এক একটা আরও অর্থাৎ রিটার্নিং অফিসার নিয়োগ করবেন। অর্থাৎ এই যে একটা জেলার মধ্যে অনেক নির্বাচনী এলাকা রয়েছে, তাই না? ওই প্রতিটা নির্বাচনী এলাকার জন্য একজন করে আরও বা রিটার্নিং অফিসার। দেখা গেল এই যে একটা কি জেলা, এই জেলায় 5টা নির্বাচনী এলাকা রয়েছে ধরো। ঠিক আছে, কটার হলো 1 2 3 4 5 6 7, ধরো 8টা নির্বাচনী এলাকা রয়েছে। প্রতিটা এলাকার জন্য একটা একটা করে আরও থাকবে, অর্থাৎ এখানে 8খানা আরও থাকবে। ক্লিয়ার? বোঝা গেল? আশা করছি বোঝা গেছে। তো এই রিটার্নিং অফিসারের কাজ হচ্ছে ওই নির্বাচনী এলাকাটার মধ্যে ওই নির্বাচনী এলাকাটার পুরো পরিদর্শন, সেটাকে কন্ট্রোল করা এক কথায়। ঠিক আছে, আর এই রিটার্নিং অফিসারের আন্ডারে থাকে প্রিসাইডিং অফিসার। এই প্রিসাইডিং অফিসারটাকে, এই প্রিসাইডিং অফিসার হচ্ছে একটা বুথ বা একটা ভোট কেন্দ্র, ওই ভোট কেন্দ্রের হেড, অর্থাৎ ওই পুরো ভোট কেন্দ্রটা উনি কন্ট্রোল করবেন। বোঝা গেল? অর্থাৎ এই যে একটা নির্বাচনী এলাকার মধ্যে একাধিক বুথ থাকে বা একাধিক নির্বাচন কেন্দ্র থাকে, ওই নির্বাচন কেন্দ্রে একজন করে প্রিসাইডিং অফিসার থাকে, যিনি কিনা ওই বুথ বা ওই নির্বাচন কেন্দ্রটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, এবং এনার আন্ডারে কিছু পুলিং অফিসার থাকবে। ঠিক আছে, যারা ওই ভোট নেয় না তাদের বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই পুলিং অফিসাররা কি করবে? ভোট নেবে, মানে এই প্রিসাইডিং অফিসারের আন্ডারে কাজ করবে। ওই যে কেউ দেখবে কালি লাগিয়ে দিচ্ছে, কেউ তোমার ভোটার কার্ড চেক করছে, ঠিক আছে, তোমার ডকুমেন্ট চেক করছে, কেউ কালি লাগাচ্ছে, তারপরে একজনের হাতে গিয়ে সেটা জমা দিচ্ছ, তারপরে আর একটা পার্টে যাচ্ছ। সেটা আমরা পরবর্তীতে দেখছি কিভাবে ভোট নেওয়া হচ্ছে, সেটাও আমরা দেখব। ঠিক আছে, যাই হোক, এইবার এই পর্যন্ত বোঝা গেল যে অন্যান্য যে কমিশনার এবং নির্বাচন কমিশন কিভাবে আসছে, কিভাবে যাচ্ছে। ক্লিয়ার হলো? এবার আমরা দেখব এই যে নির্বাচন কমিশন, এর তো নিরপেক্ষ থাকা উচিত। নিরপেক্ষ রাখার জন্য কি করা যেতে পারে, কি করা হচ্ছে? এক হচ্ছে তাদের জটিল অপসারণ পদ্ধতি। দেখো, নির্বাচন কমিশনের যে কমিশনাররা, তাদেরকে অপসারণ করা বড় মুশকিল, তাই না? ওই যে মুখ্য নির্বাচন কমিশনার, স্পেশাল মেজরিটি লাগছে, তাই না? আমরা আগেই দেখলাম। এছাড়া নর্মাল অন্যান্য যে কমিশনার, তাদেরকেও যদি বাদ দিতে চাই, রাষ্ট্রপতি নর্মালি বাদ দেবে না, তাই না? আগে পরামর্শ করতে হবে কার সঙ্গে? মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে। অথবা প্রধানমন্ত্রী বাদ দিতে পারবে না, অন্য কেউ বাদ দিতে পারবে না, তাই না? একরকম জটিল করেছে। তুমি এখন একজন আইএস অফিসার, তোমাকে বাদ দিতেই পারে, চাকরি থেকে বাদ দিয়ে দিল ধরো, তাই না? দিতেই পারে, কিন্তু এক্ষেত্রে দেওয়া যাবে না, বড় মুশকিল। হ্যাঁ, চাকরি থেকে বাদ দিতে গেলে বিভিন্ন নিয়মকানুন মানতে হয়, যদিও সেটা আলাদা বিষয়, সে নিয়ে কখনো আলাদা ক্লাসে আমরা আলোচনা করব। যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছি একরকম এদেরকে অপসারণ করা বড় কঠিন, ইমপিচমেন্ট পদ্ধতি ইউজ করতে হচ্ছে, তাই না? ওই যে মুখ্য নির্বাচন কমিশনারকে হাঁটানোর জন্য। যাই হোক, নেক্সট, চাকরির শর্তাবলী অপরিবর্তনীয়, অর্থাৎ এদের যে শর্তে ওদের চাকরিতে রাখা হয়, সেই শর্তকে কোনোভাবে পরিবর্তন করা যাবে না। অর্থাৎ তিনি যতদিন ওই পদে, ধরো তুমি নির্বাচন কমিশনার হয়ে গেছো, ঠিক আছে, এখন তুমি তো কিছু কথা ভেবে যে আমি খুব ভালো কাজ করব, এখন সরকারের মনে হলো এটা তো ওই পদে বসে ভুল করে ফেলেছি, তো তুমি সরকার কি করছে? আইন চেঞ্জ করে দিচ্ছে। পারবে না সেই সময়, ও আগে ওই পদ থেকে নামবে, তারপরে আলাদা বিষয়, ওর স্বার্থ পূর্ণ হলে হবে না, ও তো ওই কথা ভেবে ওখানে এসেছিল, তাই না? হ্যাঁ, ওই স্বার্থটা আবার খারাপ দিকে না হয়। যাই হোক, বেতন ও ভাতা, অর্থাৎ এদের বেতন ভাতা ঠিক করেছে কে? রাষ্ট্রপতি। ঠিক আছে, পার্লামেন্টের কেউ এই বেতন ভাতা সম্পর্কে, তারা কত বেতন পাবে বা কি কি সুযোগ সুবিধা পাবে, এগুলো পার্লামেন্ট ঠিক করবে না। ঠিক আছে,
সেগুলো রাষ্ট্রপতি ঠিক করবে। এছাড়া এদের যে বেতন দেওয়া হবে এটা কোথা থেকে দেওয়া হবে? এটা দেওয়া হবে হচ্ছে ভারতের সঞ্চিত তহবিল, যেই তহবিল থেকে কার বেতন যায়? সুপ্রিম কোর্টের বিচারপতিদের। ক্লিয়ার? সেই তহবিল থেকেই এদেরও বেতন ভাতা এসবের খরচ চালানো হবে। এছাড়া কর্মচারী নিয়োগ, তো এদেরকে হেল্প করার জন্য, এরা যাতে নিরপেক্ষ থাকে, বায়াসড না হয়ে যায়, তো হেল্প করার জন্য রাষ্ট্রপতি কি করছে? কিছু কর্মী নিয়োগ করে দিচ্ছে, যে নাও এদের হেল্প নিয়ে তোমরা তোমাদের কাজ করো। বোঝা গেল? এছাড়া অন্যান্য বেশ কিছু কাজ আছে, যেরকম বিভিন্ন নির্দেশ বা আদেশ জারি করে, তারপর অর্থনৈতিক দিক থেকে কন্ট্রোল আনে, এই সমস্ত বিষয়, যার ফলে তারা একটু নিরপেক্ষ থাকে। তারা একরকম এদেরকে নিয়োগ পদ্ধতিও আবার একরকমের মধ্যে ফেলতে পারি, যে এদেরকে নিয়োগ করা হয় খুব বেছে বেছে। যারা এই পদে আসে না, তারা খুব ভালো, তাদের পাস্ট লাইফ অর্থাৎ তাদের চাকরি জীবনে পুরো ভালো কাজ করেছে, খুব সাহসী কাজ করেছে, নিরপেক্ষ থেকে যে কোনো সিদ্ধান্ত নিয়েছে। একরকম আমরা বলতে পারি এই সমস্ত বিষয়ের ওপরে নজর রেখে নিরপেক্ষ রয়েছে, বা এই সমস্ত কাজ করা যেতে পারে। ওকে, যাই হোক, আশা করি বোঝাতে পারলাম এই পর্যন্ত। এইবার আমরা চলে আসবো যে এই যে নির্বাচন কমিশনার রয়েছে বা নির্বাচন কমিশন রয়েছে, এই কমিশনের কাজ কি। খুব সিম্পলভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখো, এদের কাজকে সাধারণত আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরামর্শদানমূলক, একটা হচ্ছে প্রশাসনিক কাজ, আর একটা হচ্ছে আধা বিচার বিভাগীয় কাজ। সিম্পল। প্রথমে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করে থাকে। রাষ্ট্রপতিকে কি পরামর্শ দান করে থাকে? ধরো রাষ্ট্রপতি কোনো এলাকায়, কোনো রাজ্যের বা পুরো দেশের মধ্যে কোনো রাজ্যের কোনো একটা এলাকায় তার রাষ্ট্রপতির শাসন জারি করেছে, এবং যখন রাষ্ট্রপতির শাসন জারি করেছে, সেই রাষ্ট্রপতির শাসন শেষ হওয়ার পরে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে ওই এলাকায় আবার ভোট করানোর জন্য। এছাড়া ধরো কোনো পার্লামেন্টের কোনো একজন সদস্য অর্থাৎ এমপি, এই এমপির অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে যে ও যোগ্য নয়, তখন নির্বাচন কমিশন কি করতে পারে? রাষ্ট্রপতিকে বলতে পারে দেখো এ যোগ্য নয়, একে সরাতে হবে। তো রাষ্ট্রপতি তখন তাকে সরিয়ে দিতে পারে, অর্থাৎ কাকে? ওই এমপিকে। বোঝা গেল? অর্থাৎ ওই পার্লামেন্টের সদস্যকে। ক্লিয়ার? এছাড়া রাজ্যপালকেও পরামর্শ দিতে পারে। রাজ্যপালকে কি পরামর্শ দিতে পারে? দেখা গেল রাজ্য বিধানসভার কোনো একজন সদস্য অর্থাৎ এমএলএ, এই এমএলএর অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সে ভালো নয়, তখন রাজ্যপালকেও সেম পরামর্শ দিতে পারে যে ওকে বাদ দেওয়া উচিত। ক্লিয়ার? এছাড়া প্রশাসনিক কাজ রয়েছে কিছু, নিয়োগ সংক্রান্ত কাজ। নিয়োগ সংক্রান্ত কাজের মধ্যে কি পড়ছে? যেরকম এই যে পুরো ভোট ব্যবস্থা বা নির্বাচনী ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পালন করার জন্য, ভালোভাবে পরিচালনা করার জন্য তাদের তো কিছু কর্মচারী দরকার। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন বিভিন্ন অন্যান্য কমিশনার অর্থাৎ আঞ্চলিক কমিশনার, তারপরে সিইও, ডিইও, এদেরকে নির্বাচনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করছে। এছাড়া এক্সট্রা কিছু অফিসার থাকে, ঠিক আছে, তাদেরকেও, বা এক্সট্রা কিছু এই যে পুলিং অফিসার যেগুলো রয়েছে তাদের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করে। এছাড়া দেখালো নিরাপত্তা বজায় রাখা, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সামরিক বাহিনীর দরকার, তখন সে রাষ্ট্রপতির কাছে আবেদন করে, স্যার সামরিক বাহিনীটা পাঠাও। তখন রাষ্ট্রপতি যদিও তাদের কথা রাখে, ঠিক আছে, রাখতে বাধ্য একরকম। ক্লিয়ার হলো? এই যে নিয়োগ করা, কর্মচারী নিয়োগ, এইরকম একটা কাজ তাদের রয়েছে। এছাড়া ভোটার তালিকা প্রণয়ন ও প্রকাশ। দেখো 18 বছর হয়ে যাচ্ছে, আমরা ভোটে নাম তুলছি, তাই না? এবং সেটা একটা তালিকায় প্রথমে অ্যাড করছে, ভোটার তালিকায়। এই ভোটার তালিকায় আমাদের নাম আর কিছু ডিটেলস থাকে, তাই না? প্রথমে এইরকম একটা খসড়া তালিকা কমিশন প্রকাশ করছে, তারপরে ওটা নিয়ে মানুষের যদি কোনো অভিযোগ থাকে, তো অভিযোগগুলো কমিশনকে জানানো হচ্ছে। তারপরে কমিশন ওইটাকে বিচার বিবেচনা করছে, না এই অভিযোগগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে? তো বিচার বিবেচনা করার পরে একটা ফাইনাল এই ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশনার। তো এটা ওনার কাজের মধ্যে পড়ছে। ক্লিয়ার? মানে দেখা যে ভোটার তালিকায় এমন কারো নাম আমরা দিইনি তো, যে কিনা মরে গেছে, কিন্তু ওর নাম এখনো ভোটার তালিকায় রয়েছে। কারো বয়স 16 বছর, তার নাম ভোটার তালিকায় রয়েছে, এরকম কেউ নেই তো। সেই জিনিসগুলো দেখা তাদের কাজ। বোঝা গেল? নেক্সট, সচিত্র পরিচয়পত্র প্রদান। সচিত্র পরিচয়পত্র বলতে ওই ভোটার কার্ডের কথা বলছে, অর্থাৎ এরা ভোটার কার্ড তৈরি করবে যেখানে ছবি থাকবে, সেই ছবিওয়ালা ভোটার কার্ড ভোটারদেরকে প্রদান করতে হবে। ঠিক আছে? এই যে কাজ, এটা তার। দেখো এই ছবিওয়ালা কার্ড সাধারণত ওই যে টিএন সেশনের কথা বলছিলাম না, মুখ্য নির্বাচন কমিশনার, তিনি সর্বপ্রথম এইটা চালু করে। ঠিক আছে? যাই হোক,
এছাড়া রাজনৈতিক দলসমূহের স্বীকৃতি ও তাদের স্বীকৃতি প্রত্যাহার, অর্থাৎ নির্বাচন কমিশন এমন কিছু মানদণ্ড ঠিক করে দেয় যে এগুলো মেনে যে এই মানদণ্ডগুলো যদি তুমি পার করতে পারো, ঠিক আছে, তাহলে তুমি একটা রাজনৈতিক দল হবে, সেটা জাতীয় হতে পারে বা কোনো রাজ্যের রাজনৈতিক দল হতে পারে, ঠিক আছে। আর যদি এগুলো পূরণ না করতে পারো তুমি বাদ, ঠিক আছে। অর্থাৎ কিছু যোগ্যতা ফিক্সড করে দেয়, এই যোগ্যতা তোমার যদি থাকে তুমি এই দল, এই যোগ্যতা না থাকলে তুমি বাদ। বোঝা গেল? এই যে অর্থাৎ তাদেরকে রাজনৈতিক দলের স্বীকৃতি দেওয়া এবং সেই তাদের দল থেকে বাতিল করে দেওয়া, এই এই ব্যাপারটাও, অর্থাৎ তারা যে একটা দল, সেই দল থেকে বাতিল করে দেওয়া ক্ষমতা কার রয়েছে? এই নির্বাচন কমিশনার। আজকে ধরো হঠাৎ বললো টিএমসি, বিজেপি, তারপরে সিপিএম, কংগ্রেস সমস্ত এক একটা দল, ঠিক আছে, স্বীকৃতি দিয়েছে। এখন কারণ কি? কিছু মানদণ্ড ঠিক করেছিল কমিশন, যেগুলো তারা পাশ করতে পেরেছে। এখন দেখা গেল আজ থেকে 5 বছর পর বিজেপি, টিএমসি একটা সিটও পাচ্ছে না, সব অন্য টিম পাচ্ছে। অন্য একটা টিম এসছে, শাকিলদার টিম, ঠিক আছে, ওই টিমটা সব ভোট পাচ্ছে। তখন কি ওই টিএমসি, বিজেপি তারা ওই দল হিসেবেই আর গণ্য হবে না। কমিশন বলবে ও দল না, ও একটা ভোটও পায় না, ঠিক আছে, তখন পুরো বাদ, অর্থাৎ একটা আসনও পায় না, তখন পুরোপুরি বাদ হয়ে যাবে। বোঝা গেল? তো অর্থাৎ আবার যদি যোগ্যতা অর্জন করতে পারে ওরা, তাহলে আবার দল হিসেবে স্বীকৃতি লাভ করবে। ক্লিয়ার হলো? নেক্সট, নির্বাচনের এটা প্রতীক নয়, এটা হচ্ছে প্রতীক, ঠিক আছে। নির্বাচনের প্রতীক প্রদান, অর্থাৎ ওই যে টিএমসি, বিজেপির যে প্রতীকগুলো রয়েছে, ঠিক আছে, যেরকম কংগ্রেসের হাত, তারপরে হচ্ছে জোড়া ফুল ওই টিএমসির, তারপরে বিজেপির পদ্ম ফুল, সিপিএম এর কাস্তে হাতুড়ি, এই যে লোগোগুলো রয়েছে সেই লোগোর কথা বলা হয়েছে। আমার কি লোগো হবে? আমার এই পেন লোগো, ঠিক আছে। যাই হোক, ওই বললাম না শাকিলদার টিম, তো যাই হোক। তো এই যে প্রতীক, এই প্রতীকগুলো প্রদান করবে, এই প্রতীকের স্বীকৃতি দান, ঠিক আছে, এটা কে করবে? নির্বাচন কমিশন। দেখা গেল কোনো একটা টিম ভবিষ্যতে ভেঙে গেল, তো ওই লোগোটা কে নেবে সেই নিয়ে তো বিরোধ বাঁধতে পারে, তো সেই ক্ষেত্রেও মূল সিদ্ধান্ত কে নেবে? নির্বাচন কমিশন, ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট, নির্বাচন ক্ষেত্রসমূহের ভৌগোলিক এলাকা নির্ধারণ। ওই যে আমরা বলেছিলাম না নির্বাচন এলাকায় ভাগ হয়, ওই নির্বাচন এলাকাগুলো কতটা এলাকা নিয়ে গঠন হবে বা কোন অঞ্চলগুলো নিয়ে গঠন হবে সেটা এই নির্বাচন কমিশন ঠিক করে দেবে। এছাড়া ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা তার কাজের মধ্যে পড়ছে। পর্যবেক্ষক এবং পরিদর্শক নিয়োগ, অর্থাৎ ওই ভোটটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, ভোটে কোনো দুর্নীতি চলছে কিনা, এই সমস্ত বিষয় দেখার জন্য পর্যবেক্ষক এবং পরিদর্শক নিয়োগ করা হয়, তারা দেখে দেখে বেড়ায়। বোঝা গেল? নেক্সট, নির্বাচনী প্রচারে গণমাধ্যমের সঙ্গে সংযোগ, অর্থাৎ এই যে নির্বাচন ব্যবস্থা যখন চলে তখন এই কমিশন, নির্বাচন কমিশন গণমাধ্যম বা মিডিয়ার সঙ্গে, সংবাদ মাধ্যমের সঙ্গে কি করে? বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে, বিভিন্ন সংবাদের চ্যানেলের সঙ্গে একটা সংযোগ স্থাপন করে। তারা তাদের কথা জনগণের কাছে পৌঁছাতে চায়, তাদের নির্দেশ জনগণ বা প্রার্থীদের কাছে পৌঁছাতে চায়, ঠিক আছে, তাদের মেসেজগুলো পাঠায়। বোঝা গেল? এছাড়া এই গণমাধ্যম বা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষদেরকে মানে মিসলিডিং করা হচ্ছে না তো, বা মানুষদেরকে ভয় দেখানো হচ্ছে না তো, এই জিনিসগুলো তারা লক্ষ্য করে। এমন কিছু পোস্ট করতে পারবে না নিউজ চ্যানেলগুলো যে শাসক দলের হয়েই কথা বলছে আর সবাই পরবর্তীতে শাসক দলেরই ভোট দিচ্ছে, এরকম না, সত্যি ফুটিয়ে তুলতে হবে। তারপরে এরা এই যে দেখবে সাংবাদিকরা বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকে, ক্যামেরাম্যান সহ, এই যে তারা দাঁড়িয়ে থাকছে তার অনুমতি দেবে কে? নির্বাচন কমিশন, ঠিক আছে, এটসেট্রা এটসেট্রা, আরো অনেক কিছু নিয়ম কানুন তৈরি করে। যাই হোক, তদন্ত কমিশন, দেখা গেলো কোনো একটা নির্বাচন এলাকার ভোট নিয়ে মানুষের মধ্যে সন্দেহ জেগেছে, তো ওই ক্ষেত্রে কি হয়? অভিযোগ এসছে, তখন নির্বাচন কমিশন কি করে? একটা তদন্ত কমিশন গঠন করতে পারবে এবং সেই তদন্ত কমিশন দেখবে যে সত্যি হয়েছে না, রিপোর্ট দেবে, সেই রিপোর্ট অনুযায়ী পরবর্তী স্টেপ নির্বাচন কমিশন নেবে, ঠিক আছে। এবার এছাড়া নির্বাচনের সময় স্থগিত ঘোষণা করা, অর্থাৎ কবে নির্বাচন হবে এবং কোনো নির্বাচন যদি স্থগিত বন্ধ রাখতে হয় কিছুদিনের জন্য, সেটাও বলে দেবে। কে বলবে? এই নির্বাচন কমিশন। কবে থেকে ভোট হবে সেটাও কে বলবে? নির্বাচন কমিশন, ঠিক আছে। ইভেন ওই যে মনোনয়ন বা নমিনেশন জমা দেয়, শুনেছো তো, সেই নাচ করতে করতে যাচ্ছে নমিনেশন জমা দিতে, তো ওই যে নমিনেশন জমা কবে প্রথম শুরু হচ্ছে আর কবে শেষ ডেট, সেটাও কে বলে দিচ্ছে? নির্বাচন কমিশন।
ক্লিয়ার হলো? তো প্রশাসনিক কাজগুলো আমরা দেখলাম। এবার দেখব আধা বিচার বিভাগীয় কাজ, যেরকম আচরণবিধি প্রণয়ন ও বাস্তবায়ন, অর্থাৎ এই নির্বাচনের সময় কোনো দল বা কোনো প্রার্থী, কোন ভোটার, সবাইকার আচরণবিধি কেমন হবে, তারা কিভাবে কি করবে, সমস্ত কিছু কি দিতে পারে, বিভিন্ন নির্দেশ বা আদেশ দিতে পারে কে? এই নির্বাচন কমিশন। ক্লিয়ার? নেক্সট, নির্বাচন স্থগিত, বাতিল ও পুনর্নির্বাচনের ক্ষমতা, অর্থাৎ কোনো এলাকায় কোনো ধরো ভোট কারচুপি চলছে, এসব চলছে, জানতে পেরেছে, তো নির্বাচন কমিশন সেই এলাকার কি করে দিতে পারে? স্থগিত করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে ভোট, এবং তারপরে ইভেন সেটাকে পুরোপুরি বাতিল করে আবার নতুনভাবে বলতে পারে যে ভোট করাও, নতুন ভোট হবে, এখানে আগে যা হয়ে গেছে সব বাদ, আবার নতুন করে হবে, এটা বলতে পারে। ক্লিয়ার? নেক্সট, দল প্রার্থীদের খরচের উপর নজর ও হিসাব চাওয়া, অর্থাৎ বিভিন্ন দল এবং প্রার্থীদেরকে বলে নির্বাচনের সময়, তারা তো ওই ক্লাবে ক্লাবে মদ দিয়ে বেড়াচ্ছে, এই দিয়ে বেড়াচ্ছে, টাকা দিয়ে ভোট কিনছে, তাই না? তারা যাতে অবাধ খরচ না করে, এবং খরচ করলেও যেন একটা লিমিটে করে, প্রচারটা যেন লিমিটে করে, ওই ভোটটা যাতে না কেনে, কারচুপি না করে, ওই গুন্ডা ভাড়া যাতে না করে, তার জন্য কি করছে তারা? তাদের উপরে বিভিন্ন নির্দেশ জারি করতে পারে, এবং তারা কোন খাতে কত টাকা খরচ করেছে সেই খরচের হিসাব নির্বাচন কমিশন চাইতে পারে। ক্লিয়ার হলো এই পর্যন্ত? আশা করছি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট, এই যে আমাদের ভোটার কার্ড যেটা বর্তমানে রয়েছে, বর্তমানে সচিত্র ভোটার কার্ড। ওকে, এবার আসবো এই যে নির্বাচন কমিশন, এর কিছু সীমাবদ্ধতা বা সমালোচনা নিয়ে। এটা অ্যাকচুয়ালি কি নিরপেক্ষ রয়েছে? সমালোচকরা কি বলছেন, এটা আমরা বলতে পারি সীমাবদ্ধতা। ঠিক আছে, সীমাবদ্ধতা। যাই হোক, এটা দিয়েই আমাদের অ্যাকচুয়ালি ক্লাস শেষ হওয়ার কথা, কিন্তু তারপরেও আমরা এক্সট্রা কিছু জিনিস জানবো। যাদের ইচ্ছা তারা সেই পার্টটা দেখো, তোমাদের অনেকের বুঝতে সুবিধা হবে ওই পার্টটা দেখলে। যাই হোক, প্রথমে দেখব নির্বাচন কমিশন গঠনে শাসক দলের ভূমিকা। প্রথম দিকে ভাবো, শাসক দল কি করছিল? শাসক দল বলতে কে? ওই যে প্রধানমন্ত্রী, তার একান্ত অনুগত একজন মন্ত্রী, অর্থাৎ তার একান্ত অনুগত কে হবে? বিরোধী দলের নেতা? নিশ্চয়ই না, তার দলেরই কেউ, তাই তো? তো একরকম দুজন ওখানে, আর একজন বিরোধী নেতা, তাই না? তাহলে কি একরকম শাসক দলের প্রাধান্য থাকছে না? হ্যাঁ, সেই কথাই এখানে বলেছে। ওকে, নেক্সট, ফলে ওরা নিরপেক্ষ থাকতে পারবে না, এটা অনেকে মনে করছে। শাসক দলের যখন প্রাধান্য আছে, শাসক দলকে যে চেটে চলতে পারবে সেই তো ওই পদে যাবে, এরকম একটা ব্যাপার, তাই না? নেক্সট, কর্মী নিয়োগের অক্ষমতা, অর্থাৎ যেরকম বিচার বিভাগের বিচারপতিরা, তারা বিভিন্ন কর্মী নিয়োগ করতে পারে, নিজেরা নিয়োগ করতে পারে, কিন্তু এরা নিজেরা নিয়োগ করতে পারে, হ্যাঁ আবেদন করতে পারে রাষ্ট্রপতির কাছে, কিন্তু নিজেরা নিয়োগ করতে পারে না। বোঝা গেল? নেক্সট, কমিশনের নিরপেক্ষতার অভাব, অর্থাৎ আমরা দেখতে পাই যে পাস্টে বিভিন্ন ভোট হয়েছে, বিভিন্ন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকেননি। তিনি কারো না কারো পক্ষপাতিত্ব করেছেন, কোনো না কোনো দল হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা শাসক দলেরই হয়ে থাকে। বোঝা গেল? নেক্সট, কমিশনের সুপারিশ মান্যতার বাধ্যবাধকতার অভাব, অর্থাৎ এই যে কমিশন রয়েছে, এই কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন যে সমস্ত কথা বলে, যে সমস্ত পরামর্শ দেয় রাষ্ট্রপতিদেরকে, রাজ্যপালকে, এছাড়া সরকারকে যে বিভিন্ন নির্দেশাদেশ দেয়, সেগুলো তারা মানতে বাধ্য নয়। বিশেষ করে সুপারিশ যে কথাগুলো বলে, বিশেষ করে রাষ্ট্রপতি, রাজ্যপালকে, তারা মানতে বাধ্য নয়। তো একরকম তারা দুর্বল হয়ে পড়ছে এই দিক থেকে। ঠিক আছে, নেক্সট, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সরকারের উপর নির্ভরশীলতা, অর্থাৎ দেখো বিচার বিভাগের যেরকম নিজস্ব একরকম বাহিনী রয়েছে, তারা নিজেদের কাজ করিয়ে নিতে পারে, পুলিশদের দ্বারাই করিয়ে নিচ্ছে, ঠিক আছে, ওই নিয়ে প্রবলেম নেই, ওর আদেশ দেবে তো পুলিশ মানতে বাধ্য, তাই না? বিচার বিভাগ আদেশ দিল, পুলিশ মানতে বাধ্য। কিন্তু এই যে নির্বাচন কমিশন রয়েছে, এরা নিজেরা ওটা করতে পারে না বিচার বিভাগের মতো। এর আগে কি করতে হয়? রাষ্ট্রপতিকে বলতে হয়, তবে রাষ্ট্রপতি যদি পাঠায় তাহলেই হবে। যেরকম ওই যে আর্মিদের চাইছিল, তাই না, বলছে সামরিক বাহিনী পাঠাও, তারপরে পাঠাচ্ছিল, আগে কি রাষ্ট্রপতির কাছে যেতে হচ্ছে, তাই না? এখানে বিচারপতি যায়, পুলিশ কাজ কর, সরাসরি, কারো পারমিশন দরকার নেই, ও বলছে ওর কথার জন্য শুনতে হবে, তাই না? কিন্তু যদি নির্বাচন কমিশনার বলে এই পুলিশ কাজ কর, আগে বলবে রাষ্ট্রপতির কাছ থেকে পারমিশন নিয়ে আসো, রাষ্ট্রপতি যদি পারমিশন দেয় তাহলেই আমি কাজ করবো তোমার হয়ে। বোঝা গেল? যাই হোক, পক্ষপাত দুষ্ট ভূমিকা, অর্থাৎ নির্বাচন কমিশনের যে কমিশনাররা রয়েছে তারা কোনো না কোনো দলের পক্ষে হয়ে কথা বলে, অর্থাৎ পক্ষপাতিত্ব করে, এই কথাটা বলছে। ওকে, নেক্সট হচ্ছে
ভূমিকা পালনে ব্যর্থতা, অর্থাৎ ওদের যে কাজ, সেই কাজ সব ক্ষেত্রে দেখা গেছে, মানে পাস্টের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন ভোটের সময় তারা তাদের কাজ ঠিকঠাকভাবে করতে পারেননি। ভোট কারচুপি হয়েছে, ভোট চুরি হয়েছে, ঠিক আছে, দাঙ্গা বেঁধেছে, একাধিক একাধিক অনেক কিছু হয়েছে। একরকম বলতে পারো বা বলা যায় যে তারা তাদের ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে একরকম। বৈষম্যমূলক আচরণ, অর্থাৎ বিভিন্ন শক্তিশালী এবং দুর্বল দলগুলোর মধ্যে এই নির্বাচন কমিশনাররা বা এই নির্বাচন কমিশন কিছুটা বলবো যে বৈষম্যমূলক আচরণ করে থাকে। শাসক দলের প্রতি খুব দয়ালু, সদয়, আর যারা দুর্বল দল তাদের প্রতি ছোট্ট বাচ্চা ছেলে এরকম করে, বুঝলো তো? যাই হোক, এরকম বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, এই জন্যে অনেকে একে নিরপেক্ষ বলেন না, বলে নিরপেক্ষ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। অনেকে অনেক রকম কথা বলে সমালোচকরা, আমাদের জানার দরকার ছিল, জানলাম। তো এই হচ্ছে আমাদের তোমাদের সিলেবাস শেষ, ঠিক আছে। এইবার আমরা কিছু এক্সট্রা জিনিস জানবো, যেরকম ভারতে ব্যবহৃত বিভিন্ন ভোটিং পদ্ধতি, অর্থাৎ বিভিন্ন পদ্ধতি কিভাবে ভোটটা কালেক্ট করা হয় সেই জিনিসটা দেখবো। ওকে, যেরকম আমরা একটা দেখতে পাই ডাক ব্যবস্থা বা পোস্টাল ব্যালট, অর্থাৎ একজন ব্যক্তি যে তোমার বাড়িতে যাবে, গিয়ে কি করবে, একটা ফর্ম দেবে তোমাকে এবং তোমাকে বাড়িতে দিয়ে চলে আসবে, তারপরে 5 দিনের মধ্যে আবার তোমার ওখানে আনতে যাবে ওটা, ঠিক আছে। এবার তুমি ওইটাকে ভোট মোট দিয়ে তুমি একটা খামের মধ্যে পুরে রেখে দিলে, এবার ওইটাকে আবার সেই 5 দিন পর বা 5 দিনের মধ্যে এসে ওটাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তুমি ভোট দিয়ে দিলে, তোমার কেন্দ্রে যেতে হলো না, ঠিক আছে, অর্থাৎ ওই ভোটার কেন্দ্রে বুথে যেতে হলো না, তুমি বাড়ি বসে ভোট দিয়ে দিলে, ঠিক আছে। এটা হচ্ছে পোস্টাল ভোটার। এখন এই ভোটারটা কাদের জন্য হয়? সাধারণত যারা 85 বছর বয়সের ওপরে আছে, ঠিক আছে, অথবা যারা হ্যান্ডিক্যাপ টাইপের, ঠিক আছে, হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য, এটা সবাইকার জন্য নয়। 85 বছরের ওপরে যদি বয়স হয় অথবা হ্যান্ডিক্যাপ, তার জন্য এই পোস্টাল ব্যালট ইউজ করা হয়। প্রক্সি ভোটিং, দেখা হলো কোনো একজন যে খুব বৃদ্ধ, চোখে দেখতে পায় না, তাদের জন্য অনেক সময় হয় না যে আরেকজন গিয়ে তার হয়ে, যে মা যাচ্ছে আমি শুধু তার ধরে নিয়ে যাব, এরকম একটা ব্যাপার, তাদের জন্য একজন এক্সট্রা মানুষ ভোট দেয়। অথবা দেখা গেলো কোনো সার্ভিসম্যান, কোনো আর্মি, সে এখন আছে বর্ডারে রয়েছে ধরো, ঠিক আছে, এখন সে আবার এত দূর আসবে ভোট দিতে, সে হয়তো কোনো মিশনে রয়েছে, সে এখন আসবে, নিশ্চয়ই আসবে না, তো তার হয়ে একজন ভোট দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে প্রক্সি ভোটিং। অগ্রিম ভোটিং, এবং অনেক সময় এরকম হয় যে ভোট শুরুর আগে ভোট দিয়ে দিতে হয়, ঠিক আছে, যেরকম পোলিং অফিসারদের যারা এই যে ভোটের দায়িত্বে থাকছে তারা এই অগ্রিম ভোটিং দেয়, ঠিক আছে। মোবাইল ভোটিং বুথ, এবার দেখা হলো কোনো একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেখানে গাড়ি ঘোড়া ঠিকঠাক যায় না, ঠিক আছে, এবং তারা ভোট দিতে আসতে অনেক পথ পেরিয়ে মেরিয়ে আসতে হবে, ঠিক আছে, তখন কি করে সরকার বা নির্বাচন কমিশন, সরকার তো নয়, নির্বাচন কমিশন, তারা ওই এলাকায় একটা মোবাইল ভোটিং চালু করে। মোবাইল মানে মোবাইল ফোন না, মানে একটা ছোট্ট সেন্টার তৈরি করে যে এখানে এসে তোমরা ভোট দাও, অনেকটা এইরকম দেখো, এই যে ছবিটা দেখছো এই ছবিটার মতো, ঠিক আছে। যাই হোক, নেক্সট আসছে ব্রেইল ইভিএম। দেখো ইভিএম হচ্ছে একটা মেশিন যেখানে আমরা ভোট দিই, কিন্তু এই ব্রেইল ইভিএমটা কি? ওই ব্রেইল ইভিএম হচ্ছে অন্ধদের জন্য যে ভোটদানের যে মেশিন, এই যে এই এই ছবিটা দেখো ঠিক অনেকটা এরকম, এই ব্রেইল ইভিএমটা ইউজ করা হয়, ঠিক আছে। এই ব্রেইল ইভিএম এর মাধ্যমে অন্ধদের ভোটটাকে নেওয়া হয়, বোঝা গেল। নেক্সট হচ্ছে হোম ভোটিং। হোম ভোটিংটা কি? অর্থাৎ তোমার বাড়ি চলে যাবে, বাড়ি গিয়ে ভোট নিয়ে চলে আসবে। যেরকম তুমি আমাদের এইদিকে সাধারণত স্কুলে বা কলেজে ভোটগুলো হয়ে থাকে, তো স্কুলে আমরা যাচ্ছি গিয়ে একটা স্ট্রাকচার, একটা রুমে ঢুকছি, ওখানে গিয়ে পোলিং অফিসারদের হয়ে তারপরে আমরা ইভিএম টিপছি, তাই না? তো ওই আলাদাভাবে ইভিএমটা এক জায়গায় ঘেরা থাকে, সেরকম তোমার বাড়িতে একজন ব্যাগে করে সমস্ত কিছু নিয়ে চলে আসবে, এসে পুরো সেম টু সেম করে দেবে ওই জায়গায়। এবার তুমি কি করবে? ভোট দেবে, আবার ওটাকে নিয়ে চলে আসবে ব্যাগে করে, বোঝা গেল। অর্থাৎ তোমার ওই ইভিএম মেশিনে তুমি সুইচ টিপবে, তোমার বাড়ি ইভিএম নিয়ে চলে যাবে, বোঝা গেল। এটা হচ্ছে হোম ভোটিং। আর একটা প্রারম্ভিক ভোটিং, অর্থাৎ ভোট শুরুর আগেই ভোট দেওয়ার যে ব্যাপারটা। আর প্রবাসী ভারতীয়দের জন্য ভোট ব্যবস্থা, অর্থাৎ যারা বিদেশে রয়েছে কিন্তু তারা ভারতের নাগরিক, তারা তো সবসময় সম্ভব হবে না তারা এখানে এসে ভোট দেবে, তো সেক্ষেত্রে তারা ওই যে পোস্টাল ভোটিং যে ব্যাপারটা ওটাকে ইউজ করতে পারে। ওকে, যাই হোক, অ্যাকচুয়ালি এবার দেখি আমরা ভোট আমরা কিভাবে দিই। প্রথমে দেখো আমরা যাই
দরজায় লাইন দিই। তারপরে আমরা দরজা দিয়ে ভেতরে ঢুকি, ওখানে গিয়ে দেখি ফার্স্ট পোলিং অফিসার থাকে, তার কাছে আমরা আইডি চেক করাই। এই আইডি শুধুমাত্র ভোটার নয়, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট দেখালেও হবে, আরও একাধিক কার্ড রয়েছে, ঠিক আছে। তো আমরা যাই প্রথম জনের কাছে, সে চেক করবে, চেক করে তোমাকে একটা কাগজ দেবে, ঠিক আছে। এই কাগজটা নিয়ে তুমি চলে যাবে 2 নম্বর পোলিং অফিসারের কাছে, যেখানে যাবে গিয়ে ও তোমার হাতের আঙুলে একখানা কি কালি দিয়ে দাগ দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এই 2 নম্বর পোলিং অফিসারের থেকে তুমি 3 নম্বর পোলিং অফিসারের কাছে যাবে, গিয়ে ওই যে প্রথম 1 নম্বর পোলিং অফিসার যে লিস্টটা দিয়েছিল বা একটা পর্চা দিয়েছিল বা একটা কাগজ দিয়েছিল, ওটা এই 3 নম্বরকে দেখাবে। ওই 3 নম্বর বলবে ঠিক আছে যাও গিয়ে ভোট দাও। তারপর তুমি যাবে কোথায়, যেখানে ভোট দেয়া ইভিএম যেখানে রয়েছে সেখানে, আর এই দিক থেকে একটা সুইচ টিপে দেবে, ওটাকে অন করে দিল, মানে ইভিএমকে অন করে দিল। এবার তুমি ওখানে টিপে দিলে, একটা সেই আওয়াজ হলো ছোট্ট, ঠিক আছে। কিছুক্ষণ 5-10 সেকেন্ডের একটা আওয়াজ হলো, নিয়ে তোমার ভোট শেষ, তুমি ভোট দিয়ে দিয়েছো, ঠিক আছে। যাই হোক, এইবার এখানে দেখো এই যে এইগুলো কিন্তু আমরা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, ঠিক আছে। এটা যাই হোক, এবার তাদের পুরো প্ল্যানিং থেকে যে কিরকম হবে, বুঝছো, মানে কে কোথায় বসবে, সেই স্ট্রাকচার পর্যন্ত নির্বাচন কমিশন বলে দিয়েছে। যেরকম বলছে এই জায়গায় প্রিসাইডিং অফিসার, যে কিনা এই পুরো বুথকে কন্ট্রোল করবে, প্রিসাইডিং অফিসার থাকবে, ঠিক আছে। তুমি এই দরজার বাইরে আছো, দরজাতে ঢুকবে, ঢুকে কি করবে, 1 নম্বর পোলিং অফিসারের কাছে যাবে, ঠিক আছে। এই 1 নম্বর পোলিং অফিসারের কাছে তোমার পরিচয়পত্র দেখাবে, ঠিক আছে, আইডেন্টি কার্ড দেখাবে, এ একটা স্লিপ দেবে, নিয়ে তুমি চলে আসবে কোথায়, 2 নম্বর পোলিং অফিসারের কাছে, এ তোমার সেই হাতে কালি লাগিয়ে দেবে। তারপরে তুমি চলে যাবে 3 নম্বর পোলিং অফিসারের কাছে। এবার এ ওই স্লিপটা নেবে, দেখবে, দেখে বলবে যাও। তারপর তুমি কি করবে, চলে যাবে তোমার এই ভোট প্রদানের কম্পার্টমেন্টে, ওখানে ভোট দেওয়া, দিয়ে ভাগো বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ভোটের পদ্ধতি। ক্লিয়ার হলো? যাই হোক, আজকে এই পর্যন্তই। কোনো রকম কোশ্চেন থাকলে নিশ্চয়ই জিজ্ঞাসা করো, আশা করছি বোঝাতে পেরেছি। আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, সিলেবাস শেষ, খুশি তো? নিশ্চয়ই খুশি হওয়ার কথা। তো আজকে এই পর্যন্তই।